বা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে চলে গেলেও আমি তোমাকে ভালোবাসবো। তো ওটাই মনে হচ্ছিল যে ভালোবাসার পরিপূর্ণতা পেয়ে গেলে সেটা আর হয়তো ওই ওই জায়গাটায় পৌঁছায় না। আমি তোমার কোনো খোঁজ খবর রাখতে চাই না, আর চাই না তুমিও আমার কোনো খোঁজ খবর রাখো। মরে যাওয়ার আগে যেন ওই আনন্দটা পেতে পারি যে তোমার বিভৎস আর বিষাক্ত মুখটা আমার বাগানের ধারে কাছে আর দেখতে পাবো না। এই তো, আর কিছু না। এবার শান্ত মনে গিয়ে শরীরটা কাটতে দিতে পারি। বিদায়। চিঠি লেখা বোধহয় আপনার পক্ষে আর সম্ভবপর হবে না, সেই জন্যই বোধহয় চিঠি পাইনি। একবার শুনলাম যে আপনি পোর্ট সেইডে 1 সপ্তাহ থাকবেন, তারপর জেরুজালেম যাবেন। গেছেন কি? তারপর আবার কাগজে একদিন দেখলাম যে আপনি ম্যাডিডিয়ে স্টার্ট করেছেন। পেরুতে শুনেছিলাম আপনি 10ই ডিসেম্বর যাবেন। এই চিঠিখানা তবে পেরুতেই পাঠাই ভানু দাদা? আপনি রাগ করবেন না, আবার চিঠি লিখছি বলে। আপনি কেমন আছেন আর কোথায় আছেন এই খবরটুকু কি খবরের কাগজ থেকে জানতে হবে? ভেবে দেখিনি। আমি হোয়াটসঅ্যাপ করি, মেল করি, মেসেজ করি, আর চিঠি এখন লেখা হয় না, কারণ এই সুবিধাগুলো চলে এসেছে। তো কতটা কি মিস করি না করি, অনেক কিছুই মিস করি, আবার অনেক কিছু সুবিধাও নেই। আমি এই তুলনা ভেবে দেখিনি। চিঠি লিখতে একটা সময় খুবই ভালো লাগতো, পড়তেও ভালো লাগতো। আজকে ব্যাপারটা একটা, এগুলো যেগুলো হয়েছে, যেগুলো সব চলে গেছে আমাদের প্র্যাকটিস থেকে, সেগুলো নিয়ে অনুষ্ঠান হয় এখন। আজকেও তাই হলো। মিস কেন করবো? মানে নতুন জিনিস এসে গেছে। সোশ্যাল মিডিয়া না, কোনো সমস্যা হয় না তো। পাবলিকলি না, আমার তো বাড়িতে লোক আছে, বন্ধু আছে, বাবা মা আছে, সঙ্গী সাথীরা আছে, সহকর্মীরা আছে, তারাও তো প্রকাশ করার জায়গা রে বাবা। সোশ্যাল মিডিয়াটা তো বড় পৃথিবী, আসল পৃথিবী, কিন্তু একমাত্র পৃথিবী নয়। রিয়েল ওয়ার্ল্ড এখনো বেঁচে আছে। তো করার চেয়ে আমায় এক আধটা চিঠি লেখা ভালো, যখন আমি জেলখানায় নিঃসঙ্গ জীবন কাটাচ্ছি। যদিও সেক্ষেত্রে পৃথিবী জানবে না তোমার লেখায় বিষাদ না সংলাপ, অনুতাপ না নিরাশক্তি কি ফুটে উঠছে। তবে আমি সবচেয়ে দোষ দিই নিজেকেই, কারণ আমারই জন্য তুমি আমায় নৈতিক অধঃপাতের পথে নিয়ে যেতে পেরেছো। যে কটা চিঠি আজকে পড়লাম, এক পড়েই মনে হচ্ছিল যে ভাগ্যিস তাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না, না হলে তো তাদের যা পরিমাণ কি বলবো হেয় করা হতো। এবং এই প্রত্যেকটা চিঠি অন্তত যেগুলো আমি পড়েছি, অনির্বাণেরগুলো অন্যরকম ছিল, কিন্তু আমারগুলোর মধ্যে একটা অসম্ভব চাওয়া না পাওয়ার টানাপোড়েন, মানে এই যে ক্রেভিংটা, হ্যাঁ, যে উত্তর আসছে না, চিঠি পৌঁছচ্ছে কিনা জানি না, চিঠি জবাব আসছে না, বা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে চলে গেলেও আমি তোমাকে ভালোবাসবো, সেই চিঠিগুলো আমি যেগুলো আজকে পড়লাম নিজের হোমওয়ার্ক করার জন্য লাস্ট 4-5 দিন ধরে অনেকবারই পড়েছি। এবং ওটাই মনে হচ্ছিল যে ভালোবাসার পরিপূর্ণতা পেয়ে গেলে সেটা আর হয়তো ওই ওই জায়গাটায় পৌঁছায় না। এবং ফ্রিডা কালো যে চিঠিটা আমি পড়েছি এবং সিমন দু বুভর যে চিঠিটা পড়েছি, তার দুটোতেই কিন্তু লেখা আছে যে আমি তোমাকে ত্যাগ করছি, আমার পা কেটে ফেলা হচ্ছে, তার সেটার সঙ্গে পায়ের সঙ্গে আমি তোমাকেও কেটে ফেলছি, বা আমি তোমার আর অপেক্ষা করছি না। কিন্তু এই সবগুলো কথা বলার মধ্যেও যে হৃদয়ের যন্ত্রণাটা ফুটে উঠেছে, এবং খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে, এরকম নয় যে ভীষণ ভারী কি একটা, আমি কত পড়াশোনা জানি, আমি কত ইংরেজি শব্দের উপর আমার দক্ষতা আছে, বা ফ্রেঞ্চ শব্দের উপর সেই শব্দে আমি কত পারদর্শী, সেটা কিন্তু নেই চিঠিগুলোতে। খুবই মর্মস্পর্শী চিঠি, এবং অনেক কিছু শিখলাম। আমি পরবর্তীকালে চিঠি লিখলে এদের থেকে অনুপ্রাণিত হয়ে, প্রভাবিত হয়ে হয়তো আমার বাংলা শব্দের কি বলবো কাঠামোটাকে আমি আরেকটু স্ট্রং করতে পারবো। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড অ্যাবাউট। যে কটা চিঠি পড়বো তার মধ্যে এই চিঠিটা আমার মনে হয় সবচেয়ে বেশি দৃঢ়, বলিষ্ঠ। ফ্রিডা কালো লিখেছিলেন ডিয়েগো রিভেরাকে। মেক্সিকো, 1953।
প্রিয় মিস্টার দিয়েগো, আমি এই চিঠিটা লিখছি হাসপাতালের একটা ঘর থেকে, ঠিক অপারেশন থিয়েটারে ঢোকার আগের মুহূর্তে। ওরা বারবার বলছে তাড়াতাড়ি করতে হবে, কিন্তু আমি ঠিক করেছি লেখা না শেষ করে যাব না। অপূর্ণ লিখেছি প্রচুর, পাইনি খুব একটা। লিখেছি আমি, মানে গিভিং এন্ডে আছি, রিসিভিং এন্ডে নেই। শেষ কবে চিঠি লিখেছি? মনে হয় 6 মাস 7 মাস আগে। আমার খুবই ভাল লাগে চিঠি লিখতে, চিঠি পড়তে। আমি আবার একটা রাফে লিখি, হ্যাঁ, তারপর সেখানে বানান টানান ঠিক করে আবার ফেয়ার খাতায় লিখি, তারপরে একটা ভালো সুন্দর সেন্টেড কি বলবো হ্যান্ডমেড পেপারে আবার রঙিন পেন দিয়ে লিখি। তো আমার এইসব বিষয় খাটতে ভালো লাগে, সময় ব্যয় করতে ভালো লাগে। উত্তর আসুক আর না আসুক, আমার যেটা করতে ভালো লাগে সেটা আমি করতে চাই। সেই জন্য আমার চিঠি লিখতে ভালো লাগে, আমি লিখে পাঠাই। অনেক সময় হোয়াটসঅ্যাপে উত্তর আসে বা অনেক সময় আসে না। আমার মনে হয় আমাদের জীবন থেকে এই অপেক্ষাগুলো চলে যাচ্ছে। আগে যখন ল্যান্ডলাইন ছিল তখন আমরা কাউকে ফোন করতাম, সে বাড়ি ফেরার অপেক্ষা করতাম, তার বাবা মা তাকে খবর দিয়েছে কিনা যে ফোনটা করবে সেই অপেক্ষা করতাম। তারপরে চিঠি লেখার সময় অবভিয়াসলি উত্তর আসার অপেক্ষা করতাম। এখন তো সবই হোয়াটসঅ্যাপ, মানে সিন হয়েছে কি না, ডাবল টিক হলো কি না, উত্তর এলো কি না। অ্যান্ড উই আর বিকামিং ভেরি ইম্পেশেন্ট অ্যাজ আ কি বলবো জেনারেশন। কারণ অনেক সময় দেখেছি যে ধরুন আমাকে কেউ একটা মেসেজ করেছে যে আপনি একটু ফ্রি হলে জানাবেন, ফোন করব। 2 মিনিটের মধ্যেই কিন্তু ফোনটা আসতে শুরু করে দেয়। মানে আমি যে জানাবো যে আমি এখন খালি আছি বা এখন কথা বলতে পারবো, ওইটুকু অপেক্ষাও মানুষ আর করতে পারে না। প্রেমের ক্ষেত্রে এই অপেক্ষাটা তো খুবই সুন্দর, আমার মনে হয় সেটাই সবচেয়ে সুন্দর। প্রেমটা হয়ে গেলে বা তারপরে ঠিক আছে সেটা চললো, পরিপূর্ণতা পেলো বা পেলো না, কিন্তু অপেক্ষাটাই সবচেয়ে সুন্দর। সেটা অনুভব করতে তো ভালোই লাগে। নিজেদের বোকা বানিয়ে আর লাভ নেই দিয়েগো, নিজেদের বোকা বানিয়ে আর একেবারে লাভ নেই। আমি তোমাকে সব দিয়েছি, সব, যতখানি একজন মানুষ দিতে পারে। তুমি জানো সেটা, আমরা দুজনেই জানি। তবু কি করে তুমি এতগুলো মেয়েকে সম্মোহিত করতে পারো, যেখানে তুমি একটা ভয়াবহ বিচ্ছিরি দেখতে হারামজাদা ছাড়া কিছুই নও। এই চিঠি বড় বড় গুণী শিল্পী মানুষ, আর্টিস্টরা যারা বই লিখে গেছেন, কবিতা লিখে গেছেন, চিঠি লিখে গেছেন, আমাদের সৌভাগ্য যে সেগুলো আমরা একটা ট্রান্সলেটেড ভার্সন এখন আমরা পাই। পড়াশোনা করতে হবে, পড়াশোনা করলে একটু ভাবনা চিন্তাগুলো হয়তো মানুষের একটু অন্যরকম হওয়ার সম্ভাবনা আছে। সবার ক্ষেত্রে যে হয় সেটা নয়, কিন্তু প্রেমটা ছিল সেটা তখনও সত্যি ছিল, এখনো দাঁড়িয়ে ওই প্রেমটা সত্যি। অতীত হলেও সেটা সত্যি, এরকম তো নয় যে অতীত বলে ওটাকে আমি মানে হয়নি তেমনটা তো বলতে পারবো না, হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে সেটা আমাদের মনের মধ্যে কোথাও না কোথাও গুম ঘরে হলেও কিন্তু রয়ে যায়। সম্পর্ক, একটা মানুষকে যখন আমরা এত দিই, ভালোবাসা দিই, যত্ন দিই, তার কথা রোজ মনে করি, মনে থাকে, আমরা বেড়াতে যাই, এতটা সময় কাটাই, তারপর সেই সম্পর্কটা না থাকলে ওই অতটা ভালোবাসা তো আর বাষ্প হয়ে উড়ে যেতে পারে না। নিশ্চয়ই আমাদের মনের কোথাও একটা, দ্য ভেরি ডিপেস্ট কর্নার কোথাও একটা থেকে যায়। এটা মাঝে মাঝে মনে পড়লে তখন ভালো লাগাটাই মনে পড়ে। একটা সম্পর্কের মধ্যে যে টানাপোড়েনগুলো থাকে বা যেগুলো খারাপ থাকে সেগুলো আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে আমরা ভুলে যাই, কিন্তু ভালোটাই আমাদের মনে বিরাজমান হয়ে থাকে এবং সেটা মনে মনে পড়লে সেটা ভালো লাগা নিয়েই মনে পড়ে। অসুবিধে হচ্ছে যে সেটা মানুষের কাছে ব্যক্ত করতে গেলেই একটা ব্যাকল্যাশ আসে যে কেন কেন মনে পড়ছে। এবং মনটা আমার, কি পড়বে আর কি না পড়বে সেটা তো অফকোর্স আমি ডিসাইড করবো। থ্যাংক ইউ। আছে, সেলফ রেসপেক্টও আছে, সেজন্য আমার মনে হয় এই চিঠিটা আমার সবচেয়ে বেশি প্রিয়। এটা ফ্রিডা কালো লিখেছিলেন দিয়েগো রিভেরা, মেক্সিকো, 1953। প্রিয় মিস্টার দিয়েগো,
আমি এই চিঠিটা লিখছি হাসপাতালের একটা ঘর থেকে, ঠিক অপারেশন থিয়েটারে ঢোকার আগের মুহূর্তে। ওরা বারবার বলছে তাড়াতাড়ি করতে হবে, কিন্তু আমি ঠিক করেছি লেখা না শেষ করে যাব না। অপূর্ণ কিছু ফেলে রেখে গেলে শান্তি পাবো না, বিশেষ করে এখন যখন আমি বুঝে গেছি ওরা ঠিক কি করতে চাইছে। আমার গর্বে ছুরি চালাতে চাইছে ওরা, একটা পা কেটে ফেলবে। যখন ওরা বললো অ্যাম্পুটেশন করতে হবে, অদ্ভুত ভাবে ব্যাপারটা আমাকে মোটেও কাঁদাতে পারেনি। সবার ধারণা ছিল আমি ভেঙে পড়বো, কিন্তু না, আমি তো অনেক আগেই একটা অপূর্ণ মানুষে পরিণত হয়েছিলাম। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।